নমস্কার। গল্প বৈঠকির গল্পের আসরে নিয়মিত শুনবেন বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের নানা স্বাদের জানা অজানা গল্পের অডিও ভার্সন। বাংলা গল্প শুনুন, ভালো লাগলে গল্প বৈঠকিকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টস করে আমাদের পাশে থাকুন। গল্প বৈঠকির গল্পের আসরে সবাইকে সুস্বাগত। আজকের গল্প অন্ধকারে, লিখেছেন প্রতিভা বসু। শুরু হচ্ছে আজকের গল্প অন্ধকারে। বীরেশ্বরকে আমি চিনতুম, বীরেশ্বরকে আমি ভালোবাসতুম। বীরেশ্বর আমার সহপাঠী ছিল, একদিন দুদিন নয়, এক আধ বছরও নয়। সেই প্রেপারেটরি থেকে এমএ পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছিলুম। যদিও বিষয় আমাদের আলাদা ছিল। বীরেশ্বর রাজনীতির ক্লাস করত, আমি সাহিত্যের। বীরেশ্বরকে বলতুম, রাজনীতি পড়ো কেন? সাহিত্য না পড়লে শিক্ষিত হবে না। বীরেশ্বর বলতো, সাহিত্য পড়ো কেন? রাজনীতি না পড়লে কুয়োর ব্যাঙ কুয়োতেই থেকে যাবে। দুজনেরই তারপর যার যার বিষয় নিয়ে খুব তর্ক করতুম। তর্কে না পারলে বীরেশ্বর ভীষণ রেগে যেত। রণে ভঙ্গ দিয়ে বলতো, যাও যাও, মেয়ে হয়ে জন্মেছ, মেয়ে হয়েই থাকো, দয়া করে ছেলেদের সঙ্গে পাল্লা দিতে এসো না। পাল্লা দেবার কি আছে? এমন কোনো মেয়ে আজ পর্যন্ত জন্মায়নি যে ছেলেদের বোকামির সঙ্গে পাল্লা দিয়ে জিততে পারে। সবাই জানে ছেলেরা গোয়ার, বেহেট, অসহিষ্ণু। গায়ে জোর থাকলে যা হয় আর কি। জানো তো, 5 ভাইয়ের মধ্যে ভীমের গায়েই সবচেয়ে বেশি জোর ছিল। কিন্তু রাগে গড়গড় করতে করতে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে স্থান ত্যাগ করত বীরেশ্বর। আমি হাসতে হাসতে চেঁচিয়ে বলতুম, দুয়ো দুয়ো। বিয়ে পর্যন্ত এই ধরনের ভাব ছিল। তারপরে ধীরে ধীরে বদল হয়ে গেল সব। আমাদের মনের ভাবও বদলালো, স্বভাবও বদলালো। 17 বছরের আমি 20 বছরে পা দিয়ে অনেক শিষ্ট হয়ে গেলাম। আর বীরেশ্বর রাজনীতির পাল্লায় গা ভাসিয়ে ভারী উদ্দাম হয়ে উঠল। এবং আমরা বুঝতে পারলুম, আমাদের মধ্যে শুধু নিছক সহপাঠী বা সমবয়সীর বন্ধুত্বের ভালোবাসাই নয়, তার ঊর্ধ্বেও আরো কিছু হয়েছে, যার নাম প্রেম বললেও অত্যুক্তি হয় না। কিন্তু আমরা সেটা স্বীকার করতাম না, স্বীকার করতে লজ্জা করত। তবুও কোনো কোনো সময়ে চোখে চোখে তাকিয়ে তাকিয়ে হঠাৎই দুজনের দৃষ্টি ফিরিয়ে নিয়ে চুপ করে বসে থাকতুম। কিন্তু এইসব অনুভূতি আমাদের অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারত না। আমরা নিজেরাই এই বাজে পচা সেন্টিমেন্টাল অবস্থাটা কাটিয়ে নড়ে চড়ে সহজ হয়ে বলতাম, দূর চাই, এমন বৃষ্টি নেমেছে যে কিচ্ছু ভাল লাগছে না, চলো ঈর্ষিতা আর নবেন্দুকে ডেকে এনে ভিজি খানিকক্ষণ। অথবা, বাপরে বাপ কি গরম, আজ ক্লাস টাস করতে পারবো না, পালাবো। তারপরে একদিন বীরেশ্বর হঠাৎ পড়া ছেড়ে কোথায় যেন চলে গেল। ওর এই ব্যবহারে আমি কষ্ট পেয়েছিলুম, রাগ করেছিলুম, ক্রুদ্ধ চিত্তে ভেবেছিলুম এই ছন্ন ছাড়া নিষ্ঠুর দায়িত্বজ্ঞানহীন ছেলেটার সঙ্গে আমি কখনো কোনো সংস্রব রাখবো না। মাস 6 মধ্যে পরীক্ষা আসন্ন হলো। আমি বীরেশ্বরের অবিমৃষ্যকারিতা ভুলে পড়াশুনোয় ডুব দিলুম। তবু মাঝে মাঝে ওর কথা ভেবে আমার মন খারাপ হয়ে যেত। ভাবতুম, ছেলেটা কি, অন্তত পরীক্ষা দিতেও তো আসতে পারে। ওর দলের ছেলেরা বলতো, পরীক্ষায় আর ওর বিশ্বাস নেই। এ কথায় আমার ভুরু কুঁচকে যেত। বলতুম, মানে? তারা বলতো, মানে কিছু নেই, গাধার মতো খেটে পিটে পরীক্ষা দিয়ে হবেটা কি? দেশ যেখানে আছে সেখানেই থাকবে। তা দেশ কি একটা অস্থাবর জিনিস নাকি যে নড়ে চড়ে বেড়াবে? ওরা বলতো, দেশ মানে তো আর মাটি সমুদ্র নয়, প্রাণের মিছিল। প্রাণ কই? রেগে গিয়ে বলতুম, ও বীরেশ্বর তাহলে প্রাণ ভ্রমরকেই খুঁজতে বেরিয়েছে। তোমরাও বা বিড়বিড় করছো কেন? তোমরাও যাও না সেই অন্বেষণে যোগ দিতে। যাব। তারা কেমন একরকম হাসতো আর বলতো,
অন্বেষণের নিশানা কি শুধু একরকম? তা নয়, এইখানেই আমাদের কাজ। তখন আমি জানতুম না কি কাজ, পরে বোঝা গেল। পরীক্ষার সময় তারা পরীক্ষা ভণ্ডুল করলো, চেয়ার টেবিল ভেঙে উপাচার্যকে শাসিয়ে অধ্যাপককে অপমান করল। আর এই সব করার পরে হঠাৎ তারা অনুভব করলো দল বেঁধে সাহস করে চলতে পারলে এ জগতে যা খুশি তাই করা যায়। আমরা যারা তাদের দেশোদ্ধারের এই অভিনব পদ্ধতির সঙ্গে ছিলুম না, তারা বললুম, খুব অন্যায়, কেন তোমরা পরীক্ষা নষ্ট করলে? কি তোমাদের লাভ হলো? চেয়ার টেবিল ভাঙা আর গুরুজনদের অসম্মান করার মধ্যেই বা কি বাহাদুরি? অসভ্য! এর নাম রীতিমতো ছোট লোকামি। একটি ছেলে, রামেন্দু তার নাম, সায়েন্স পড়ত, খুব সর্দারি করছিল দলের মধ্যে। মনে হচ্ছিল এইসব কাণ্ড কারখানার সেই নেতা। সরসে বলল, ভদ্রমহিলা শুনুন, ভদ্রলোক হয়তো বহু বছর কাটানো গেল, এবার না হয় একটু ছোট লোক হয়েই দেখা যাক। পৃষ্ঠা সংকুল ভরা নর্দমার স্থির জলে কিঞ্চিত কম্পন তোলা যায় কিনা? আমার বন্ধু মাধুরী উত্তেজিত গলায় বলল, তা বটে, কম্পন তোরা না তুললে কে তুলবে? নর্দমায় ঢিল ছুঁড়ে ময়লা ছিটকে সবকিছু অপবিত্র করাই তো তোদের ধর্ম। যাও যাও, বেশি ওস্তাদি করো না। যা বোঝো না তা নিয়ে তোমরা বেশি কথা বলতে এসো না। দলবল নিয়ে লাল মুখে রামেন্দু চলে যেত তর্ক ছেড়ে। অর্থাৎ তখনও পর্যন্ত আমরা পরস্পর এমনভাবে আক্রমণ করার মতো বন্ধুত্ব অনুভব করতুম। অবশ্য পরস্পর কথাটা ভুল হলো, কেননা বন্ধুত্বর ভাবটা বোধহয় আমাদের দিকেই ছিল, ওদের নয়। ওরা খুব দ্রুত বদলে যাচ্ছিল। ওরা কেমন ষড়যন্ত্রীর মতো নিজেদের মধ্যে নিজেরা গুটিয়ে রাখত, মন খুলে কারোর সঙ্গে মিশত না, আগের মতো রাজনৈতিক তর্ক জুড়ে গলা ফাটাত না। পরীক্ষা ভণ্ডুল হয়ে যাবার অব্যবহতি পরেই আবার হঠাৎ একদিন ফিরে এলো বীরেশ্বর। দেখা হয়ে গেল করিডোরে। আরে তুমি? খুশি হয়ে থমকে দাঁড়ালাম। রাগ অভিমান কিচ্ছু মনে রইল না। বীরেশ্বর তার ঘন চুল আঙুল দিয়ে চালিয়ে বলল, তাহলে চিনতে পেরেছ? আহা, কেবল বাজে কথা। কোথায় ডুব দিয়েছিলে? একটা খবর দেওয়াও বুঝি কর্তব্য মনে করনি? বলতে বলতে হঠাৎ উপলব্ধি করলুম আমার গলা কেঁপে যাচ্ছে, আমার চোয়াল ব্যথা করছে। আমি বীরেশ্বরকে ভীষণভাবে ভালোবাসছি। বীরেশ্বর তাকিয়ে থাকল, সামান্য পরে নিচু গলায় বলল, রাগ করো না, অন্যায় হয়েছে। আমরা কফি হাউসে গেলাম। লক্ষ্য করলুম বীরেশ্বর অনেক রোগা হয়েছে। তার উচ্চ শক্তির চশমার কাঁচের ফাঁকে চোখের তারা আরো বেশি চকচক করছে এবং সে খুব অন্যমনস্ক। কফিতে চুমুক দিয়ে বলল, শুনলাম রামেন্দুদের সঙ্গে খুব ঝগড়া করো। চুপ করে থেকে বললাম, করি না, করতাম। করো না, করতে? তার মানে ওদের কার্যকলাপ আর তেমন অসঙ্গত বলে মনে হয় না, তাই কি? না, এখন আমি ওদের ভয় পাই। কেন? মনে হয় ওদের উপর শয়তান ভর করেছে। ওদের মাপ মতো, পছন্দ মতো চলন বলন না হলেই ওরা ঘাড় মুটকে দেবে। বীরেশ্বর হাসল। মন্দ বলনি কথাটা, হাই তুলল। যে ঘাড় শুধু একটা মাংসের স্তূপ, সে ঘাড় মোটকে দেয়াই তো ভালো। জগৎ থেকে কিছু আবর্জনা দূর হয়। আমি তাকিয়ে থাকলাম। আমার মুখ থেকে কথা সরল না। বীরেশ্বর বলল, দেখছো তো, বিশ্ব সংসারে বন্দুকের নল আজ ওদের কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। ওদের কথা বলতে বীরেশ্বর কাদের কথা বলছে তা আমি বন্দুকের নল শুনেই বুঝতে পারলাম। আমার কফি খেতে ভালো লাগছিল না। আমি বীরেশ্বরের চোখে মুখেও ষড়যন্ত্র দেখছিলাম। কোনোদিন খুনি দেখিনি, তবু বীরেশ্বরকে আমার খুনি বলে মনে হলো। আমি সহসা ওর হাত চেপে ধরে বললাম, এ পথ ছাড়ো, এ পথে আলো নেই। বীরেশ্বর হেসে হেসে বলল, আলো নেই, আলো আনবো। আর ওই যে ঘাড়ের কথা বললে না, কারো কারো ঘাড়ে বড় বেশি চর্বি জমে গেছে, সেই চর্বিতেই আমরা আলো জ্বালাবো। আমার বুকের ভিতর ধকধক করে উঠল। এসব তুমি কি বলছো বীরেশ্বর? আমার ক্ষীণ গলা প্রায় শোনা গেল না। বীরেশ্বর আমার হাত ধরে বলল, বলছি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখতেই জঙ্গল ছেড়ে চলে এলাম লোকালয়ে। বীরেশ্বর, বলো, তুমি অবদের মতো আগুনে ঝাঁপ দিও না। তুমি নির্বোধের মতো কথা বলো না।
আমি তোমার মঙ্গল চাই। আমি তোমাকে চাই। আমার আপত্তি নেই, তুমি আমার বাড়ি চলো, আমি আমার মা বাবাকে বলবো। কি বলবে? আমাদের বিয়ের কথা। বিয়ে? হ্যাঁ, আমি এই মুহূর্তেই মনস্থির করে কথা দিচ্ছি, কিন্তু তোমাকেও কথা দিতে হবে। আর তুমি এই সাংঘাতিক খেলায় মেতে থাকবে না। বীরেশ্বরকে ফেরাবার জন্য আমি প্রায় মরিয়া হয়ে একরকম একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম সেদিন। বীরেশ্বরের চোখে প্রথমে একটা গাঢ় স্নেহ নামল, তারপরে জ্বলে উঠে বলল, প্রথম কথা, আমি বিয়েতে বিশ্বাস করি না। প্রধান কথা, আমার কোনো কাজে কোনো সমালোচনা আমি বরদাস্ত করি না। জ্বলে আমিও উঠলুম, তাহলে তুমি আমাকে কিভাবে চেয়েছিলে? স্ত্রীলোক সঙ্গী নিয়ে খুন জখমের দল পাকাতে? বীরেশ্বর ঠান্ডা গলায় বলল, না, যাকে ভালোবাসি তার সঙ্গে একসাথে পথ চলতে চেয়েছিলাম। ঠিক আছে। চেয়ার ছেড়ে উঠল সে। এরপরে বীরেশ্বর আবার উধাও হলো। পিছিয়ে পিছিয়ে আবার আমাদের পরীক্ষার তারিখ এগিয়ে এলো। আর ওইটুকু সময়ের মধ্যে কলকাতা শহর এমন অবস্থায় পৌঁছালো যেখানে মানুষের জীবনে নিরাপত্তা নামক কোনো শব্দের কোনো অস্তিত্ব রইল না। আমার বাবা তার এক জীবনের অনেক খেটে, অনেক কষ্টে, অনেক অনাহারে, অনিদ্রা জয় করে অথবা অগ্রাহ্য করে একটা ছোট্ট কারখানা গড়ে তুলেছিলেন। তার দৌলতে সন্তোষপুরে সস্তায় জমি কিনে ছোট্ট একটা বাড়ি তুলেছিলেন। একটা পুরনো গাড়িও কিনেছিলেন। তার সেই আজীবনের পরিশ্রমে গড়া কারখানাটা কারা পুড়িয়ে দিল একদিন। ঢিল ছুঁড়ে ছুঁড়ে গাড়িটাকে অকেজো করে দিল। পাড়ার প্রত্যেকটা বাড়ির দেওয়ালকে মশি লিপ্ত করল। খুনও হলো কিছু লোক। এই নিয়ে আমাদের কোনো নালিশ করবার উপায় ছিল না কোনো সরকারি দপ্তরে। সেই সাহস কারো ছিল না, কেননা পাড়ার সকলেই জানত তার ফলশ্রুতি হবে মৃত্যুকে ডেকে আনা। কে চায় মৃত্যু? নিজের জীবনের চেয়ে কি বেশি প্রিয়, বেশি মূল্যবান? অথচ সেই সব ছেলেদের আমরা চিনতাম, জানতাম। দলের মধ্যে এমন অনেক মুখ আমি ঝলসে উঠতে দেখেছি যারা এককালে আমারই অন্তরঙ্গ বন্ধু ছিল, আমার সহপাঠী ছিল। কোনো এক সন্ধ্যার অন্ধকারে বাড়ি ফিরতে ফিরতে গলির মুখে বীরেশ্বরকেও আমি দেখেছিলাম। তার হাতে শানিত ছোড়া চিকচিক করছিল। আমি থেমে এগিয়ে গিয়ে বলেছিলাম, বীরেশ্বর, তুমি? বীরেশ্বর উগ্র চোখে তাকিয়ে বলেছিল, হ্যাঁ আমি। তাতে কি হয়েছে? কতদিন দেখিনি। কেমন আছো? আমার গলা নিজে থেকেই ভিজে এসেছিল। তুমি কেমন আছো? বীরেশ্বরের গলাও ভিজে গেল মুহূর্তে। চোখের ইশারায় সে যে তিন চারটি ছেলে তাকে ঘিরে ফিস ফিস করে কথা বলছিল তাদের চলে যেতে বলল। ছোড়াটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলল বুকের মধ্যে। আস্তে ডাকল, রাধা। আমার অনুরাধা নামের অনুটা মাঝে মধ্যেই এমনি বাদ দিত বীরেশ্বর। বীরেশ্বরের গাঢ় গলায় এই ডাক শুনে আমি চঞ্চল হলুম। বললাম, এইখানে দাঁড়িয়ে কি করছিলে? যদিও আমি মনে মনে ঠিকই বুঝতে পারছিলুম সে কি করছে, তবুও না বোঝার ভান করে সরল চোখে তাকালাম। বীরেশ্বর বলল, যা আমার কাজ। আমি নিঃশ্বাস চেপে বললাম, কবে এসেছো কলকাতায়? নাকি বরাবরই আছো? শুধু আমিই জানি না। চুপ করে থেকে বীরেশ্বর বলল, ভয়, ডর, মায়া, মমতা এসব বৃত্তির ছোটখাটো টুকরো এখনো যে বিষাক্ত ঘায়ের মতো আমার বুকের মধ্যে কোথাও কোথাও আটকে আছে, সে কথা তোমাকে দেখলেই কেবল বুঝতে পারি। তোমার চেয়ে বড় শত্রু আমার জীবনে আর কে আছে? তাহলে তোমার এই ছোড়াটা দিয়ে আমাকেই আজ বিদ্ধ করো, অন্য একটা লোক বেঁচে যাবে। বীরেশ্বর থতমত খেয়ে বলল, এসব বাজে ফাজলামি আমি ভালোবাসি না। বীরেশ্বর, বলো, তুমি কলেজে সব কিছুতেই পয়লা নম্বরে ছিলে, এমন নিচু স্তরে তোমাকে কোন দুর্বুদ্ধি টেনে নামালো? আর যেই হোক, তুমি যে নও তা তো বোঝাই যাচ্ছে। যাও, এবার নিজের চরকায় তেল দাও গিয়ে। বড়লোক বাপের বাড়ি গিয়ে খাটে পালঙ্কে বিশ্রাম করো। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। রাগে গড়গড় করে উঠে সেইখানেই সে তেজি ঘোড়ার মতো
পা দাপড়ালো। বললাম, বাপ আর বড় লোক নেই, তোমরা তো অন্যের পরিশ্রমের ঘাম শুষেই দেশ উদ্ধার করছো। তুমি আমার গলা টিপে মেরে ফেললেও বলবো তোমরা ঘৃণ্য, ঘৃণ্য, ঘৃণ্য। আমি রেগে হন হন করে এগিয়ে এলাম। কিছুকালের মধ্যেই বীরেশ্বরের নাম দেখলাম সকলের মুখে মুখে ফিরছে। শোনা যাচ্ছে সাংঘাতিক সব অপকর্মের সেই আসল সারথি। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের পাড়ায় আর তখন টেকা যাচ্ছিল না। ধন মান প্রাণ নিয়ে সকলেই রুদ্ধশ্বাস। ব্যবসায় সর্বস্ব হারিয়ে আমার হতোদ্যম ভগ্নস্বাস্থ্য বাবাও একদিন বললেন, থাক বাড়ি ঘর পড়ে, চলো আমরা কোথাও পালিয়ে যাই। আমার মা বাবার সন্তান সংখ্যা খুব কম। আমি আর আমার দিদি। দিদির বিয়ে হয়ে গেছে অনেক দিন, জামাইবাবু পুনেতে কাজ করেন। আর আমি এমএ পরীক্ষার পিছু হটা দেখতে দেখতে এক স্কুলে মাস্টারিতে নাম লিখিয়েছি। সুতরাং সংসার ছোট। মাও বললেন, তাই ভালো, তিনজন তো মানুষ, দুখানা ঘর ভাড়া নিলেই আমাদের চলে যাবে। বাবা হঠাৎ বললেন, জানিস অনু, কাল আমি বীরেশ্বরকে দেখলাম। কি ছেলে, কি হয়ে গেল! তোর সঙ্গে কত আসতো, কি মিষ্টি কথা, কি মিষ্টি ব্যবহার। কোথায় দেখলে? আমি আগ্রহে অধীর হয়ে উঠলাম। পরেশ সেনের বাড়ি রোয়াকে দাঁড়িয়েছিল। বলল, ওর বাবা এ পাড়াতেই থাকেন, তাই মাঝে মাঝে আসে। ওর বাবা? তাই নাকি? চিনিস? নিশ্চয়ই। বিএ ফার্স্ট ইয়ারে থাকতে একবার কত ঘটা করে বীরেশ্বরের জন্মদিন হলো, আমরা বন্ধুরা গেলাম। ওর বাবা মস্ত চাকরি করতেন, একটা গাড়ি ছিল। আমাদের সকলকে বীরেশ্বর গাড়ি চালিয়ে ফিরিয়ে দিয়ে গিয়েছিল সেদিন যার যার বাড়িতে। তাহলে ওই মরা পোড়া সন্তোষপুরে এসে বাড়ি নিলেন কেন ভদ্রলোক? বোধ হয় ভাড়া বাড়ি নয়, নিজেদেরই বাড়ি। আমাদেরই মতোই সস্তায় জমি কিনেছিলেন অনেক আগে। অবশ্য ওর আর ভয় কি, ওর ছেলেই তো নেতা। বাবার মুখে বিরক্তির রেখা স্পষ্ট হলো। দু একদিনের মধ্যে আমার সঙ্গেও দেখা হলো বীরেশ্বরে। আমি বাড়ি ফেরার পথে সন্ধ্যার অন্ধকারে ঠিক সেই জায়গাটিতে সেদিন বীরেশ্বর এগিয়ে এলো। এই যে, কি খবর? তোমার কি খবর? মনে পড়লো এর আগের দিন ওকে ঘৃণা করে আমি চলে গিয়েছিলাম। সেই ঘৃণার বদলে অমন নিভাজ শান্ত ভঙ্গি দেখে আমি আর রাগ করতে পারলুম না। তাছাড়া ও যে বীরেশ্বর, এটা আমি ভুলি কি করে? আর কেউ না জানুক, আমি তো জানি আমার কুমারীর হৃদয়ে ওই ভয়ঙ্কর বীরেশ্বর কতখানি জায়গা জুড়ে আছে। ওর জন্য নিঃশব্দে আমি কতটা কষ্ট পাচ্ছি। চুপ করে থেকে বললাম, বাবার সঙ্গে তোমার দেখা হয়েছিল সোমবার? সোমবার? এক পলক ভেবে বলল, হ্যাঁ হ্যাঁ, সোমবার আমি এসেছিলাম। এসেছিলাম কেন? থাকুনি? তোমার বাবা মা তো এ পাড়াতেই আছেন বলেছ। বাবা মার সঙ্গে আমার কি? তুমি তাদের ছেলে, সেজন্য কি করতে হবে? সেটাই তোমার বাড়ি, তারাই তোমাকে খাইয়ে পরিয়ে এতটা বড় করে তুলেছেন। না করে আর উদ্ধার কি? আমি তো আর জোর করে তাদের ছেলে হয়ে জন্মাইনি, তাদের গরজেই আমার জন্ম। আমার আগেও আমার মা 8 বার গর্ভবতী হয়েছিলেন, 3টি মরে বেঁচেছে, আর বাকি 6টির মধ্যে এক দিদি বিধবা হয়ে আবার ফিরত এসেছে বাপের বাড়িতে। অন্য দুজন আরামের তেলে গড়াগড়ি খাচ্ছে। দাদাদের একজন জেলে, আর একজন পিতৃভক্ত, আর এই হতভাগ্য আমি মানুষের বুকে ছুরি বসাচ্ছি। মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা। সঙ্গে সঙ্গে ওর চোখের দিকে তাকিয়ে ভয় পেলুম। অন্ধকারে ওর চোখ সাপদের মতো জ্বলে উঠছিল। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ ঠিক তাই, যা পাপ, যা পচা গলা দুর্গন্ধের দীপ, তা এমনি করেই সাবার করা উচিত। আমিও দাঁতে দাঁত চেপে বললাম, তোমাকে আমি ধরিয়ে দেব পুলিশে। পারো তো দিও। পারবো, পারবো, নিশ্চয়ই পারবো। আমার কান্না এসে গিয়েছিল গলায়, আর সেজন্য নিজেকে আমার দুহাতে চড়াতে ইচ্ছে করছিল। আশ্চর্য, তবু এই বীরেশ্বরকে আমি ভালো না বেশে পারি না কেন? বীরেশ্বর একটু হাসল। তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চুলের ভিতরে আঙুল ডুবিয়ে বলল, আমার দেশের কাছে আমার কেউ কিছু না। বাপ মা ভাই বোন আত্মীয় পরিজন সব সব কুয়াশা। শুধু তুমি এক বিন্দু সিন্ধু হয়ে এখনো সম্পূর্ণ মুক্ত হতে দিচ্ছ না। বললাম, তোমার নামে হুলিয়া বেরিয়েছে, সে কথা কি জানো?
জানি। কোন সাহসে ঘুরে বেড়াও? সাহসের অভাব কবে দেখেছ? ঠিক যেন আমার একটা চুলের ডগাও ওরা ছুঁতে পারবে না কখনো। নিশ্চয় পারবে। মিলিটারি নামছে, খবর রাখো। সব সব আমি একদিন নিশ্চিহ্ন করে দেব। বীরেশ্বর, বলো, এ রাস্তা তুমি ছেড়ে দাও। তুমি জানো না তুমি কি করছো। একটা উন্মত্ত নেশায় আচ্ছন্ন হয়ে দিন কাটছে তোমার। বীরেশ্বর, বীরেশ্বর, তুমি ফেরো, তুমি ফেরো। আমি ঢোক গিলে ফেললুম। বীরেশ্বর আনমনা হয়ে বলল, অসম্ভব। তোমাদের বাড়ির ঠিকানা কি বলো আমাকে। কি দরকার? আমি তোমার মা বাবার সঙ্গে দেখা করব। তোমার কি ধারণা আমি মা বাবাকে গ্রাহ্য করি? বলো না ঠিকানা কি। তার চেয়ে বাড়ি যাও। আমার সঙ্গে কথা বলছো দেখতে পেলে টিকটিকিরা তোমার নামেও হুলিয়া বার করবে। তাছাড়া শুয়োরের বাচ্চা তো একটা নয়, অনেক। সব কটা হারামজাদাই তো গদির লোভে পিছন ঘষ্টাচ্ছে। এক সময় তো পড়াশুনো করতে, গৃহস্থ ছিলে, ভদ্র ছিলে। দয়া করে মুখ খারাপ করো না। তোমার বাবার নাম আমার মনে আছে। ঠিকানা না দিলেও পাড়া খুঁজে আমি তার বাড়ি বার করতে পারবো। আচ্ছা, চলি। হাঁটতে শুরু করছিলাম। দ্রুত এগিয়ে এসে বীরেশ্বর বলল, একটা একটা কথা শুনবে রাধা? কি? আমি এখনই আমার আস্তানায় ফিরে যাচ্ছি। সত্যি বলতে তোমার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম। আমি জানি স্কুল থেকে এই পথেই তুমি বাড়ি ফেরো। এই খামটা একটু রাখতে পারবে তোমার কাছে? সে হাত বাড়িয়ে দিল। আমি সভয়ে সরে গিয়ে বললুম, না বাবু, তোমাদের ওসব কাগজপাতিতে আমি ভয় পাই। প্লিজ লক্ষ্মীটি। বীরেশ্বর কাকুতি করল। এটা আর কারো কাছে রাখার সাহস নেই আমার। কাউকে আমি বিশ্বাস করি না, তোমাকে ছাড়া। শোনো, আমার আজ রাত্রে এ পাড়াতে থাকার কথা ছিল, কিন্তু খবর পেয়েছি মধ্যরাত্রে এখানে তল্লাশি হবে। বুঝতেই পারছো কেন আমাকে পালাতে হচ্ছে। কাল ভোর 5টায় একটা লোক এসে নিয়ে যাবে তোমার কাছ থেকে। কথা ছিল আমি তাকে সকালে আমার সঙ্গে নিয়ে যাব, কিন্তু তার মানে তুমি আমাকে বিপদে ফেলতে চাও? বিপদের কিছু নেই রাধা, শুধু একটা ছোট্ট ম্যাপ আছে, আমার ঠিকানা। কেমন বুঝলে তুমি এটা ছিঁড়ে ফেলো? তোমার ঠিকানা? তাহলে তোমার একটা ঠিকানা আছে? ঠিকানা নেই, বলতে পারো নিশানা। কোন দেশের, কোন জঙ্গলের কোন অংশে আমি আছি তারই চিহ্ন এঁকে দিয়েছি। এই নিশানা ধরে লোকটি যাবে আমার ওখানে। ও গেলে আমি সরব। ঠিক জায়গায় বেছে নিয়েছ। অতি দুঃখে আমি হাসলাম। যেমন জন্তু জানোয়ারের মতো স্বভাব হয়েছে, বাসস্থানও ঠিক তারই উপযোগী। আমি যদি পুলিশকে জানিয়ে দিই, তা তুমি পারবে না। মানুষ কি পারে আর কি পারে না তা কেউ বলতে পারে না। আমি কি কখনই কল্পনা করতে পেরেছি যে তুমি এমন মনুষ্যবধের হোতা হবে? না না বীরেশ্বর, আমি তোমার কোনো কাজেই সহায় হব না। না না, অসম্ভব। রোগীকে ভালোবাসি বলে তার রোগকে আমি ভালোবাসতে পারবো না। রাধা, না। রাধা, না। আমার রাধা, আমার একটি মাত্র আলো। বীরেশ্বরের হিংস্র চোখে নিবিড় প্রেম ছায়া হয়ে নেমে এলো। আমি অভিভূত হলাম। আমার চোখেও জল ভরে গেল। আমি খামটা হাতে নিয়ে বললুম, কিন্তু আর কোনোদিন আমাকে কিছু অনুরোধ করো না। বীরেশ্বর বলল, না। আমি দ্রুত পায়ে বাড়ি ফিরে এলুম। এসেই সর্বপ্রথম খামটা জল দিয়ে খুলে ঠিকানাটা কি তা জানতে চেষ্টা করলুম। বীরেশ্বরের গতিবিধি রহস্যাবৃত ছিল। লোকেরা ওকে মরীচিকার মতো হঠাৎ হঠাৎ এখানে ওখানে দেখতে পেত, কিন্তু কেউ জানতো না ও কোথায় থাকে। আমি মনে মনে ভাবলাম, যদি প্রয়োজন হয় আমি যাব ওর বাসস্থানে। আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনবো এই সর্বনাশা পথ থেকে। ওর জান্তব হৃদয়ে আমার জন্য এখনো যে এক ফোঁটা মনুষ্যত্ববোধ অবশিষ্ট আছে, সেটাকে আমি কাজে লাগাবো। ছোট্ট এক টুকরো কাগজ, সাংকেতিক ভাষায় স্থান নির্দেশ আছে। আমি চেষ্টা করে জায়গাটা আবিষ্কার করে ফেললাম। আমি বুঝতে পারলাম কোন পথে কিভাবে সেখানে পৌঁছানো যায়। বীরেশ্বরের জন্য আমার বুকের ভিতরটা পুড়ে যাচ্ছিল। ভালোবাসার ভারে সমস্ত মন টনটন করছিল। আমি ভাবতে চেষ্টা করছিলাম, এত ভালো আমি ওকে কবে বাসলাম। আমি প্রতিজ্ঞা করলাম, ও যত দোষী করুক আমি ওকে ক্ষমা করব। হোক খুনি, হোক ডাকাত, আমি রক্ষা করব ওকে। আমি ওকে ফিরিয়ে আনবো ওর সুস্থ চৈতন্যে। এরই মধ্যে একটা ভীষণ ভয় নেমে এলো পাড়ায়। অদূরে দু চারটে বোমা অথবা গুলির আওয়াজ কানে এলো। লোকজনেরা ছোটাছুটি করে
যে যার ঘরে গিয়ে জানলা বন্ধ করে দিল। আমি উদ্গ্রীব হয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। ভাবলাম, বীরেশ্বরের অনুমানটাই ঠিক, পুলিশই এসেছে পাড়া তল্লাশিতে। আমার ভয় করছিল, মনে হচ্ছিল বীরেশ্বর বুঝি এখনো পালাতে পারেনি। আমি মনে প্রাণে ভগবানকে ডেকে বলছিলাম, হে প্রভু, তুমি ওকে রক্ষা করো। খানিক বাদেই গোলমাল থেমে গেল। না, পুলিশ আসেনি। অন্য কোথাও কি হলো কে জানে। দলে দলে সংঘর্ষ তো লেগেই আছে। এসব এ পাড়ায় জল ভাত, কেউ গ্রাহ্য করে না। সুতরাং রাত বাড়লে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে কারোরই কোনো অসুবিধা হয় না। কিন্তু শেষ রাতের দিকে আমার ঘুম পাতলা হয়ে এলো। আমার মনে ছিল ভোর 5টায় লোকটা আসবে ঠিকানা নিতে। তাছাড়া ওই কোলাহলের মধ্যে বীরেশ্বরের কোনো বিপদ লুকানো ছিল কিনা সেই সংশয়ও আমাকে ভালো করে ঘুমোতে দেয়নি। আমি আমার বিছানা ছেড়ে উঠে পড়লাম। আলো জ্বাললাম না, পাছে কারো ঘুম ভেঙে যায়। খুব ভালো লাগছিল। ভোর ভোর গন্ধে এমন ভরে গেছে ঘরটা, হাওয়া শীতল শান্ত। মনে করতে পারছিলাম না আর কবে এমন সুন্দর সকাল আমি দেখেছি। হাত মুখ ধুয়ে এসে বাইরের দরজার কাছে অপেক্ষা করছিলাম। লোকটা ঠিক কাঁটায় কাঁটায় 5টাতেই এলো। লোকটির চেহারা আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তার মাথা মুখ চাদরে ঢাকা ছিল। সে তার পরিচয় দিল, আমিও খামটা তার হাতে দিলুম। চলে যাচ্ছিল। উদ্বেগ সামলাতে না পেরে জিজ্ঞাসা করলুম, আচ্ছা, কাল রাতে 8টা সাড়ে 8টা নাগাদ পাড়ায় একটা গোলমাল হয়েছিল, আপনি কি জানেন? ব্যাপারটা আসলে কি? লোকটা থমকে দাঁড়িয়ে আমাকে দেখল, তারপর জলদ গম্ভীর স্বরে বলল, একটা টিকটিকিকে জ্বলন্ত পোড়ানো হয়েছে। কি? লোকটা দাঁড়ালো না, চলে গেল হনন করে। ফিরে এসে বিছানায় শুয়েছিলুম আবার, কিন্তু শুতে আর ভালো লাগলো না। একেবারেই উঠে পড়ে মুখ চোখ ধুয়ে রাস্তার ধারে বারান্দায় এসে দাঁড়ালুম। বাড়িটা একতলা। বারান্দায় দাঁড়ালে পথচারীদের হাতের নাগালে পাওয়া যায়, কথা বলা যায়। এবং বলাই বাহুল্য, সকালের প্রথম আগন্তুক সাধারণত টিকে ঝিরাই হয়ে থাকে। কিন্তু তার বদলে আমি প্রৌঢ়া প্রতিবেশিনী বিশ্বাস মাসিমাকে আলু থালু বেশে ছুটে আসতে দেখলুম। স্বভাবতই জিজ্ঞাসা করলুম, কি হয়েছে মাসিমা? মাসিমা কেঁদে ফেললেন, চোখ মুছে বললেন, খবর শুনেছ তো? না, কি? পরেশ সেনকে কাল লাইট পোস্টের সঙ্গে বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরেছে। সে কি? আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। কি হবে অনু, বলো তো? এরপর কোন দিন কার পালা আসে কে জানে। পরেশ বাবুরা আর আমরা হলাম এ পাড়ার প্রথম বাসিন্দা। কত ভাব, কত ভালোবাসা, যেন এক বাড়ি এক আত্মা। আর জানো তো কি চমৎকার মানুষ। মাসিমার গলায় হেঁচকি উঠল। আমিও প্রায় কেঁদে ফেলে বললাম, কি সর্বনাশ, কারা করলো মাসিমা? আর কারা? মাসিমা কপালে করাঘাত করলেন। যারা করে, বীরেশ্বর রায়ের চেলারা। শুনলাম সে নাকি নিজে দাঁড়িয়ে পেট্রোল ঢেলেছে। বীরেশ্বর? প্রথমে কয়েকটা ছেলে বোমা, পাইপ গান, ছোড়া, লাঠি, বন্দুক, পিস্তল নিয়ে বাড়ির ভিতরে ঢুকে টেনে আনে ভদ্রলোককে। তারপরে? মাসিমার গলায় আর আওয়াজ ফোটে না। আমি ভাবতে থাকি, আশেপাশের লোকজনরা তখন কি করছিল? বাড়ি তো ওখানে একটা নয়। সবাই কি ভয়ে দরজা বন্ধ করে বসেছিল? জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এলে তো আগে গায়ের লোকেরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়তো। এরা কি বাঘের চেয়েও ভয়ঙ্কর? মাসিমা আস্তে আস্তে বললেন, অত্যাচার সহ্য করতে না পেরে উনি নাকি থানায় গিয়ে পুলিশকে একটা বিহিত করতে বলে এসেছিলেন। কথা ছিল রাত্রে সৈন্য ফিরিয়ে তল্লাশি হবে। তা তো হলোই না। মাঝখানে কিভাবে প্রাণটা গেল। আমার হাতটা বারান্দার রেলিংয়ে বসে গিয়েছিল। মনে পড়ছিল 2 দিন আগেই বাবা বীরেশ্বরকে পরেশ সেনের বারান্দায় দেখেছিলেন। কি করতে গিয়েছিল সে? কি বলতে গিয়েছিল? আর তারপরেই কেন পরেশ সেন খবর দিল পুলিশকে? কখন চলে গেলেন মাসিমা? একসময় আমিও আমাকে আমার শোবার ঘরের আয়নার কাছে দাঁড়িয়ে বাসি চুল সাব্যস্ত করতে দেখলাম, ব্যাগ নিতে দেখলাম। তারপর শাড়ি বদলে স্যান্ডেল পায়ে তাড়াতাড়ি নেমে আসতে দেখলাম পথে। পথ তখনও নির্জন, তখনও ভোরের গন্ধ মেখে পবিত্র, তখনও আবার বাবা মা ঘুম ভেঙে ওঠেনি। আমি স্বপ্নে পাওয়া মোহাচ্ছন্ন লোকের মতো যেন ঘোরের মধ্যে গলি পেরিয়ে সদর রাস্তায় এসে পৌঁছলুম। এসে ট্যাক্সি পেয়ে গেলুম একটা। আমার আর তর সইছিল না। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম এই দুরূহ কর্তব্যবোধ এবং বিবেকের তাড়না দীর্ঘস্থায়ী হবে না। তাই বাতাসের মতো উড়ে চলে গিয়েছিলাম গন্তব্যে। ঠিকানাটা বুঝিয়ে বুক থেকে
সমস্ত বাতাস খসিয়ে দিয়েছিলুম। তারপর কি করে যে ফিরে এলাম বাড়িতে আমি জানি না। আমার একান্ত গোপন যন্ত্রণা আমাকে বিবশ করে ফেলেছিল। মাথার মধ্যে হাজার বৃশ্চিক গভীরভাবে দংশন করছিল। আমার পৃথিবী থেকে সমস্ত আলো নিভে গিয়েছিল। আমি নিঃশ্বাস নিতে পারছিলুম না। আমার মা আমার গায়ে হাত দিয়ে বলেছিলেন, ইস কি জ্বর, কপাল যে পুড়ে যাচ্ছে, কোথায় গিয়েছিলি ভোর না হতে? কোথা থেকে এমন গা ভরা জ্বর নিয়ে এলি? বাবা দৌড়ে ডাক্তার আনতে গিয়েছিলেন। আর আমার চেতনা জুড়ে পরেশ সেনের আত্মা একটা প্রতিকারের আশঙ্কায় কেঁদে কেঁদে ফিরছিল। আমি বলছিলাম, আপনি শান্ত হন, আপনাকে উপলক্ষ করে এই তো খানিক আগে আমি আমার হৃৎপিণ্ড খসিয়ে দিয়ে এসেছি। কাল সকালের খবরের কাগজে দেখতে পাবেন সব। কিন্তু অতক্ষণ অপেক্ষা করতে হলো না। টেলিগ্রামটা রাত্রেই বেরিয়ে গিয়েছিল। কাগজের প্রথম পৃষ্ঠায় অন্তিম শয়নে শুয়েছিল বীরেশ্বর। ছবিটা খুব স্পষ্ট আর পরিষ্কার উঠেছিল বলে চিনতে একটুও কষ্ট হচ্ছিল না। আমি অন্ধকার চোখে তাকিয়েছিলাম। বাবা পড়তে পড়তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, আহা, বনের মধ্যে ঘুমিয়েছিল ছেলেটা। এই সময়ে সন্ধান পেয়ে পুলিশ ওকে ঘিরে ফেলেছে, কিন্তু তা বলে নিরস্ত ছিল না। এই যে লিখেছে না, তালি তাপ্পি দেওয়া বিচিত্র রঙের ছেঁড়া ফতুয়ার মস্ত গোপন পকেটে বোমা ও পিস্তল ছিল। চমকে ঘুম ভেঙে উঠেই সে এক হাতে বোমা এবং এক হাতে পিস্তল ছুটতে আরম্ভ করে। দুজনকে জখমও করে, কিন্তু পালাবার সুযোগ পায়নি। তার আগেই পুলিশের গুলি লেগে পড়ে যায় মাটিতে এবং অল্পক্ষণের মধ্যে মৃত্যু ঘটে। তার মুখে শেষ কথা ছিল, জানি কে তোমাদের সন্ধান দিয়েছে, তাকে বলো সে ঠিক কাজই করেছে। আমি সত্যিই বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। এ জীবন বহন করার মতো শক্তি আমার নিজের থেকেই ফুরিয়ে এসেছিল। বাবা পড়া শেষ করে উঠলেন, নিঃশব্দে চলে গেলেন অন্য ঘরে। মা চুপ করে দাঁড়িয়ে থাকলেন জানলায়। আমি পাশ ফিরলুম। সেই সময় অবাধ্যভাবে আমার শরীরটা ঝেঁকে ঝেঁকে উঠছিল। আমি শব্দহীন চিৎকারে বলেছিলাম, জীবন আমার কাছেও কম বোঝা নয় বীরেশ্বর, আমাকে তুমি ডেকে নাও। আমি আর পারছি না, পারছি না। তোমার বিচ্ছেদ সহ্য করার শক্তি আমার আর অবশিষ্ট নেই। যদি আত্মহত্যা মহাপাপ হয়, সে পাপও আমি করতে রাজি আছি তোমার জন্য, কিন্তু তার আগে তুমি আমাকে ক্ষমা করো। আর তোমাকে ক্ষমা করুন ঈশ্বর।